হ্যালো ফ্রেন্ডস, রাজ বেঙ্গলিতে আবার তোমাদেরকে স্বাগতম। আর আজকের ভিডিওটা হচ্ছে দীঘা ট্যুর নিয়ে। তো দীঘা ট্যুরের যে গাইড সম্পূর্ণটা আমি করছি, আর আমি সেখানে পার্সোনালি গিয়ে কি কি এক্সপিরিয়েন্স করেছি সম্পূর্ণটা আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটাকে যতটা সম্ভব ছোট রাখার চেষ্টা করব। তো চলো, মানে এখানে গেলে কোথায় কোথায় ফ্রড চিটিং কি কি হচ্ছে সম্পূর্ণটা বলি। তো প্রথমে যাওয়ার ব্যাপারটা বলে নিই। এখন সকালের দিকে যে ট্রেনটা আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ছে 6:45-এর দিকে। তো এতটা ভিড়, মানে মারাত্মক ভিড়। যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন, তোমাকে আগে থেকে রিজার্ভেশন করতে হবে, কিন্তু শুধু এই 3 ঘন্টা জার্নির জন্য রিজার্ভেশন বেশিরভাগ ক্ষেত্রেই কেউ করে না। আর যেগুলোতে এতটা ভিড় হয়, মানে মানুষের পিঠের উপরে উঠে থাকবে এরকম পরিস্থিতি। টিটি যখনই উঠবে একদম অ্যালাউ করবে না, তোমাদেরকে ঠেলতেই থাকবে, জেনারেল কামরাতেই গিয়ে থাকতে হবে। অনেকের ক্ষেত্রে ফাইনও করে দিচ্ছে। তো টিটিদের একটা ইনহিউম্যান একটা নেচার দেখা গেছে। তো তোমার জেনারেলে গেলে 90 টাকা লাগছে, আর রিজার্ভেশনে যাচ্ছ 120 টাকা মতো বোধহয় লাগবে আর কি। তো তোমাদেরকে যে টাইম লিস্টটা আছে আমি সেটা স্ক্রিনের মধ্যে শো করে দিচ্ছি, তোমরা দেখে নিও। এবার স্টেশনে যখনই নামলে, তোমরা স্টেশনে নামার পর একদম ওটাই লাস্ট মাথা, তারপরেও আর কোনো স্টেশন বলে কিছু নেই। জাস্ট দীঘাতে গেল, ট্রেন থেমে গেল, তোমরা নেমে পড়লে। নামার পরে যেই তোমরা স্টেশন থেকে বাইরের দিকে বেরোতে নিবে, ঠিক সেইখানেই প্রচুর টোটো দাঁড়িয়ে থাকবে। এবার শুরু হয়ে গেল সেখান থেকে তোমাদের সাথে চিটিং ফ্রড যা বলতে পারো আর কি। যেহেতু প্রত্যেকবার মানে যেটা হয়ে থাকে যে সবাই নতুন যায় সেখানে। এবার নতুন যাওয়ার কারণে কি হয়, নতুন দেখলো কিনা টুরিস্টদেরকে আর কি যতটা পারছে যে ঠকিয়ে নেওয়ার চেষ্টা করে। মানে পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যেটা গোপন তথ্য পেলাম সেটা হচ্ছে এরকম, যে কোনো টোটোওয়ালা যখনই তোমাদেরকে ধরো নিজেদেরকে এইভাবে নিয়ে যাচ্ছে, কোনো হোটেল ঠিক করে দিচ্ছে, সেক্ষেত্রে তাদের একটা কমিশন থাকে। মোটামুটি 20 থেকে 30% মতো তারা একটা করে কমিশন পেয়ে যায়। যে কারণেই তারা এইরকম কোনো কাস্টমার যদি নিয়ে যায়, সেক্ষেত্রে ওদের হাতে হাত ধরে না 500 থেকে 1000 টাকার মতো কামাই আছে। তোমরা টোটো করে স্টেশন থেকে অবশ্যই ধরবে, কারণ স্টেশন থেকে হোটেলের যে দূরত্ব সেটা একটু অনেকটাই আছে। তো তোমরা মোটামুটি যেখান থেকে ধরো যে হোটেলগুলো স্টার্ট হয়ে গেল, বা তোমরা যে সি বিচ আছে সেখানে গিয়ে নামলে, এবার সেখান থেকে আশপাশে প্রচুর হোটেল আছে। আর সি ফেসিং মানে একদম সমুদ্রের কাছে যে হোটেলগুলো সেগুলোর রেটটা একটু বেশি। ওখান থেকে যত তোমরা একটু সাইডে যাবে, হাঁটবে, তো তোমরা অনেক কম রেটের মধ্যে রুম পেয়ে যাবে। এবার নেক্সট চলে আসি। এবার হোটেলের মধ্যেও যখন তোমরা রুম চেক করছো, হয়তো এই মুহূর্তে তোমরা দেখে গেলে কথার কথা যে 210 নম্বরে একটা রুম তোমরা দেখে জিনিসটা পছন্দ হলো, বলছে যে দাদা আমরা আসছি, নেক্সট আরো কোনো হোটেলে যদি ভালো রুম পাই বা কম দামে যদি পাই তো সেটা নেবো, যদি না হয় তা আবার ব্যাক করে এখানেই আসবো। হ্যাঁ, তোমরা সেটাও করতে পারো, কিন্তু যখনই তোমরা ব্যাক করে আসবে আর সেম রুমটা চাইবে, তোমাদেরকে প্রথমে ভালো রুমটাই দেখানো হবে। কিন্তু ঠিক যখন তোমরা বলবে যে না আমরা ফাইনাল করলাম যে আমরা যাবো, ঠিক সেই মুহূর্তে তোমাদেরকে রুমটা চেঞ্জ করে অন্য একটা রুম দিয়ে দেওয়া হতে পারে, যেটা আমাদের ক্ষেত্রেও করেছিল। তো যে কারণে এই ছোট ছোট বিষয় কিন্তু এগুলোতে আর কি মানে ঠকতে হয়। এখন ওখানে গিয়ে যে স্নান করতে নেবো, এবার স্বাভাবিক এতটা পয়সা দিয়ে যখন এরকম একটা রুম নিলাম, তারপরে তো একটু ইচ্ছে তো হবেই যে না সুইমিং পুলে একটু সময় কাটাই। এবার ওদের কাছে কোনো ড্রেস আমরা রেন্ট চাইলাম, তারা ভাড়াও দিতে পারলো না। বলছে যে না আপনাদের যদি থাকে তবে এইভাবে মানে আপনাদেরকে ম্যানেজ করে নামতে হবে। তো যাই হোক, পরে ড্রেস আর কেনাও হয়নি, সে পুলের মধ্যে নামাও হয়নি, গেল সে কথা। এবার চলে আসি যে তোমরা হোটেল থেকে যদি সি বিচে যাও, তো মেন যেটা দীঘার সি বিচ, যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তো এখানে ভিড় মারাত্মক রকমের। আর এত ঘিঞ্জি হয়ে যাওয়ার জন্য মানে দীঘা বিচটাকে দেখলে মনে হয় বোধহয় তোমরা কোনো কুম্ভ মেলাতে চলে এসছো। তো এইরকম এতটা ভিড় থাকে যে একটু যে নিরিবিলিভাবে যে সময় কাটাবে সেই জিনিসটা এখানে নেই। হ্যাঁ, এখানেও মানে মেলার মতো মানে মারাত্মক রকমের গ্যাঞ্জাম টাইপের হয়ে থাকে, তো মজা আছে ঠিকই। কিন্তু এর তুলনায় মানে তোমরা যদি শঙ্করপুর সাইডে যদি যাও বা মন্দারমণি সাইডে, সেটা অনেকটা হালকা পাতলার মধ্যে। উপরন্তু আমার যেটা মানে পার্সোনালি ভালো লেগেছে, তো দীঘা সি বিচের তুলনায় শঙ্করপুরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার, কিন্তু সেখানকার সৌন্দর্য জাস্ট অসাম। সমুদ্রের ঢেউ থেকে শুরু করে বালির চর, ঝাউ গাছ, কি নেই ওখানে সব কিছু আছে। উপরন্তু জায়গাটা নিরিবিলি। আর কেউ যদি হানিমুনে যেতে চায় বা যদি কেউ এমনি এরকম ছুটি কাটাতে বা কিছুটা ঘুরতে যদি যেতে চায়, তো তার জন্য আমার মনে হয় দীঘাতে যাও, সে একটু সময়ের জন্য ঘুরে নিলে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময়টা যদি তোমরা শঙ্করপুর বা মন্দারমণি সাইডে যদি কাটাও, সেটা সব থেকে বেস্ট হবে। আর দীঘা বলো নিউ দীঘাতে বলো, সেখানে হোটেলের প্রাইসটা যেহেতু প্রচুর হোটেল আছে, তো যে কারণে একটু হোটেলের রেটটা কম আছে। কিন্তু সেই হিসাবে দেখতে গেলে এই শঙ্করপুর, তারপরে এই মন্দারমণি, এইসব জায়গাগুলোতে হোটেলের সংখ্যা কম। আর এখানকার হোটেলগুলো যে কয়টা আছে খুব সুন্দর হোটেল, কিন্তু সেখানে প্রাইস রেটটা অনেকটাই হাই। তো হোটেলের রেটটা এখানে একটু বেশি পড়ছে শঙ্করপুর, মন্দারমণি এগুলোতে।
তো যাই হোক, আমি এই ভিডিওটার মধ্যে যে দীঘার জায়গাটা সেখানকারই আমি ভিডিও নিতে পেরেছি, তো সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর সেই সাথে ঠিক যে পাশেই রয়েছে শঙ্করপুর, মাত্র 6-7 কিলোমিটারের দূরত্বে, তো সেখানকার যে সৌন্দর্য সেটা আমি তোমাদেরকে মানে ভিডিও করেছি, ক্যাপচার করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর টোটোওয়ালাদের ভাই কথা বলো না, মানে একদম গলা কাটা, মানে গলাকাটা দাম। এই কেন বলছি কথাটা, যে একেবারে শঙ্করপুর যখন আমরা গেলাম, টোটোওয়ালাগুলো মানে সব দাঁড়িয়ে আছে আর প্রত্যেকে একদম পুরো প্যাকড, মানে যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে তুমি যাদেরই কাছে যাবে সেম ভাড়া, তুমি চাইলেও 10 টাকাও কমাতে পারবে না। তো সেই কারণে আমাদেরকে বাধ্য হয়ে টোটো নিতে হয়েছিল। আর সেখানে টোটোর নিয়ম আর সিস্টেমটা বলে দিই, ঠিক একই জায়গায় তুমি 5 জন গেলেও ওই 600 টাকা নেবে, একজন গেলেও ওই 600 টাকায় নেবে। তো তারপরে যাই হোক, টোটো ভাড়া করে আমরা সেই শঙ্করপুরের দিকে গেলাম, 600 টাকা নিয়ে নিল, মানে ভাবো মানে যাওয়া আসা মিলেই এই ভাড়াটা। তো 600 টাকার মধ্যে কি হচ্ছে, আমরা 7 কিলোমিটার যাচ্ছি আর 7 কিলোমিটার আসছি, মানে মাত্র 14 কিলোমিটারের জন্য আমাদেরকে পে করতে হয়েছে পুরোপুরি 600 টাকা। আচ্ছা, আর একটা কি বন্ধুরা, যে এইখানে যখন গেলাম, যাওয়ার পথে যে মেরিন ড্রাইভ বলে যে জায়গাটা আছে, ঠিক মানে একদম সমুদ্রের ধার ঘেঁষে ঘেঁষে জায়গাটা গেছে, জায়গাটা সত্যি সুন্দর। আর প্রথমে আমি দীঘাকে যেরকম ভাবতাম, কিন্তু যখন গেলাম সেই জায়গাটাকে এক্সপ্লোর করলাম, দেখার পর আমার সত্যি জায়গাটা এতটা ভালো লেগেছে, নেক্সট টাইম আমার আবার যাওয়ার ইচ্ছা আছে। এবার কবে সেটা হচ্ছে দেখা যাক। তো এবার মেরিন ড্রাইভের কথাটা বলি, ঠিক একদম সমুদ্রের ধার ঘেঁষে ঘেঁষে রাস্তাটা চলে গেছে, খুবই সুন্দর লাগলো আমার। আর ঠিক বিকাল টাইমে যাচ্ছিলাম, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে ভাটা ছিল, যে কারণে আমি দেখছিলাম কিরকম মানে খাঁড়ির মতো সরু একটা জায়গাতে জলের মতো চলে গেছে, আর আশপাশটা বিশাল বড় বালির চর হয়ে পড়ে আছে, আর আমরা পাকা রাস্তার উপর দিয়ে যাচ্ছি, ঠিক ভিডিওর মধ্যে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। তো এবার কি হয়েছে, ওইখানে ট্রলারগুলো সব চলছিল, কিছু ট্রলার এমনি বালির চরের উপরেই দাঁড়িয়ে আছে। তো আমার কোশ্চিন হচ্ছিল যে এই জায়গাটা এরকম শুকিয়ে গেছে, কে জানি এরকমই থাকে নাকি 12 মাস, নাকি কীরকম কি হয়। তো আমরা যখন গেলাম তখন শুকনো ছিল, কিন্তু যখন ফিরছিলাম তখন পুরো জোয়ার চলে এসছে। আর তখন দেখছি হু হু করে যেরকম ঠেলা বন্যায় জল চলে আসে, ওই রকম একদম জলে পুরো জায়গাটা ভরছিল, আর ধীরে ধীরে আরও জলের লেভেলটা উঁচু হচ্ছিল, আর বালির চর পুরো ঢেকে যাচ্ছিল। তো এই হচ্ছে ঘটনা। আর শঙ্করপুরে যে জায়গাটা আমরা গেলাম, সেখানে মানে পুরো যে রাস্তাটা, এই যে মোটামুটি 3-4 কিলোমিটার মতো তো রাস্তা এমন হবে, যে রাস্তাটার মধ্যে মানে ঠিক সমুদ্রের ধার ঘেঁষে যখন রাস্তাটা যাচ্ছিল, তো সেই সময় মানে কেমন একটা পচা টাইপের একটা গন্ধ, খুব মানে মৎস্যজীবীরা আছে তারা মাছ টাছ ধরে, এরকম পচা জল বা মাছ পচে গেলে যেরকম হয় এই টাইপের একটা গন্ধ আর কি পেয়েছিলাম। কিন্তু সেখানকার যা ওয়েদার আর পরিবেশ, কি বলো, এত হাওয়া হচ্ছে, এত হাওয়া হচ্ছে, দীঘাতেও হাওয়া, কিন্তু তার তুলনায় দেখতে গেলে এই শঙ্করপুরে মানে মারাত্মক হাওয়া হচ্ছিল। পাশে কয়েকটা দোকানদার ছিল, আমি দোকানদারের সাথে একটু কথা বললাম যে কাকু তোমরা এখানে বেশ কিছুদিন থেকে দোকান করছো, তো মানে কিছু হোক না হোক, হ্যাঁ ব্যবসা হয়তো এদের কম সম হয়, দোকানটা দেখে তাই মনে হলো, কিন্তু এত সুন্দর ওয়েদার, এত মানে এমন একটা সুন্দর পরিবেশের মধ্যে ওরা যে লাইফটাকে কাটাচ্ছে, তো আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে কিছু কিছু জায়গা মানে ভগবান এমন বানিয়েছে যে জায়গাগুলো মানে স্বর্গের মতো। হাওয়া চলছিল, আর সি বিচটা কি বলবো, মানে জাস্ট অসম, মানে আমার বলার সেখানে ভাষা নেই, এতটা সুন্দর একটা জায়গা। আর জলের ঢেউ পর পর সমানে আসতেই আছে, আর লোকজন সংখ্যাও সেরকম একটা ছিল না, ছিল হালকা পাতলা, ঠিক আছে। তো মানে যদি সৌন্দর্য উপভোগ করতে হয় না, তো মানে শঙ্করপুর একদম বেস্ট লেগেছে আমার। মন্দারমণিটা এখন আমি মানে দেখা আমার হয়নি, তো নেক্সট ইচ্ছা আছে পুরোটা যে আশপাশ জায়গা আছে, উদয়পুর, মন্দারমণি, এই জায়গাগুলোকে কভার করার। আর ড্রোন ভিডিওর মধ্যে তোমরা সেই ফুটেজের মধ্যে দেখতেই পাচ্ছ, দেখো যে কিরকম কতটা সুন্দর এই জায়গাটা, জাস্ট জায়গাটা অসম। আর হ্যাঁ, একটু বলে নি যে কোনো হোটেলে তোমরা স্টে করতে যাও 18 অ্যাবাভ, 18 বছরের ঊর্ধ্বে হলেই সেক্ষেত্রে জাস্ট শুধু তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার ভোটার দিয়ে দাও, এতটুকুই চলবে। আর ম্যারিড আনম্যারিডের এখানে কোনো ব্যাপার নেই, এখানে যে কোনো হোটেলেই তোমরা মানে আনম্যারিড যদিও হও তবুও স্টে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর সবাই যাচ্ছে তো ওই 2-4 দিনের জন্য, এবার এইটুকু টাইমের মধ্যে গিয়ে মেনলি সবাই যায় এনজয় করতে, তো সবাই যাচ্ছে, ঘুরছে, জায়গাটার মজা নিচ্ছে। এবার সেখানে গিয়ে এই সব ফাঁক ফোকরগুলোকে বুঝে ওঠা 2-4 দিনে তো সম্ভব হয় না। এগুলোই ছিল বিষয়, যেগুলো জিনিস মাথায় রাখার মতো। তোমরা নিজেরা গিয়ে যদি হোটেল ঠিক করো তোমাদের টাকা অনেকটাই বাঁচবে, কিন্তু এরকম কোনো দালালের মাধ্যমে বা টোটোওয়ালার মাধ্যমে গিয়ে যদি তোমরা ঠিক করতে যাও, সেক্ষেত্রে কমিশন কাটার জন্য তোমাদের পকেট থেকেই কাটবে, যে কারণে খরচাটা অনেকটা বেড়ে যাবে। আর তোমরা চেষ্টা করবে যে সি বিচের দিকেই যে খাবার দাবারগুলো আছে তোমরা সেখানে খেতে পারো, কম টাকার মধ্যে ঠিকঠাক খাবার দেয়। দীঘায় যেটা মানে সব থেকে বেশি এক্সপেন্সিভ আমার মনে হয়েছে সেটা হচ্ছে হোটেল রুমে থাকার যে কস্টিং, সেইটা, ট্রাভেল চার্জটা, এখানে ওখানে টোটোতে যাচ্ছ সেই খরচা,
খরচাটা। এখানে কিছু বোটিংয়ের ব্যবস্থা আছে, ফটো তোলার ব্যবস্থা আছে, ফটোতে ক্লিক করলে সাথে সাথে যে ফটো বেরিয়ে আসে। তো এইরকম যদি তোমরা ফটো ক্লিক করতে চাও তবে কিন্তু না করাটাই ঠিক হবে, কারণ সেগুলোতে পার ফটো তোমাদের চার্জ করবে 70 টাকা করে। তো এক একজনের মোটামুটি ওই 5-7টা ফটো নিতে 500 টাকা করে খরচা হয়েই যায়। তো ঘুরতে যাওয়ার পর সেখানে খাবার দাবার কীরকম, সেটার প্রাইস কীরকম, সেই জিনিসটা এবার একটু আলোচনা করে নিই। তো আমরা যখন খেতে গেছিলাম নর্মালি যেটা হয়েছিল, ডিম ভাত খেয়েছিলাম। ডিম ভাতে খরচা পড়েছিল 90 টাকা করে থালা। তো সেই থালাতে তোমরা পরে এক্সট্রা যদি ভাতও নাও সেক্ষেত্রে এক্সট্রা কোনো পয়সা নেওয়া হয় না, ওই 90 টাকাই নেওয়া হয়, সেগুলো স্থায়ী দোকানে। আর তোমরা যদি একদম সি বিচ মানে সমুদ্র সৈকতের ধারে যে দোকানগুলো বসেছে সেখানে তোমরা যদি একটু দাম টাম করো সেক্ষেত্রে তোমরা সেখানে 70 থেকে 80 টাকাতেও তোমরা সেখানে ডিম ভাত পেয়ে যাবে। এটা গেল মোটামুটি একটা রেট। আর তারপর তোমরা যদি মাছ টাছ দেখাও সেক্ষেত্রে হয়তো একটু বেশি চলে যাবে পয়সাটা। সমুদ্র সৈকতের ধারে কি কি ধরনের খাবার দাবার পাওয়া যায় সেটা একটু বলে নিই। বিকাল সন্ধ্যার টাইমেই তো মেনলি সবাই ঘুরতে যাচ্ছে, একদিকে একদম পরিবেশটা খুব সুন্দর থাকছে, আর সবসময় তো হাওয়া হচ্ছে আর সমুদ্রের ঢেউ। এবার ওখানে যখন দেখলাম তো দেখলাম যে ঝলসানো ভুট্টা সেখানে পাওয়া যাচ্ছে, রোস্টেড কর্ন, আর সেগুলো প্রাইস ছিল ছোটগুলো নিলে 20 টাকা আর বড়গুলো নিলে 30 থেকে 40 টাকা মতো করে। আমি তোমাদেরকে ভিডিওতে শো করছি। আর সমুদ্রের ধারে গেছে আর সেখানে সামুদ্রিক মাছ পাবো না তাই কখনো হয়? এখানেও মাছের প্রচুর ভ্যারাইটি ছিল, এরকম চপ ঘুগনির যেরকম দোকান হয় সেরকম সব স্টল লাগিয়ে লাগিয়ে বসেছে। আর সন্ধ্যার টাইমটা বেশ একটু মেলার মতোই লাগছিল। তো ওখানে যখন বসেছে এই খাবারের দোকানগুলো, তো তখন দেখছিলাম বিভিন্ন ধরনের সব মাছগুলোকে তেল হলুদ দিয়ে লাগিয়ে রেখেছে, কিছুগুলোকে ফ্রাই করছে, যে যেটা চাচ্ছে তাকে সেটা দেওয়া হচ্ছে। আর কিছু জিনিসের দাম করলাম, তার মধ্যে আমার যেগুলো মেন ব্যাপারে যেগুলোতে একটু কিউরিয়াস ছিলাম, তো সেখানে দেখলাম অক্টোপাস অব্দি রাখা আছে দোকানের মধ্যে। জিনিসটা দেখে একটু কেমনই জানি লাগলো, যে আমি শুধু দেখেছিলাম যে যারা চাইনিজ আছে তারা হয়তো এরকম একটু উদ্ভট টাইপের কোনো জিনিস পোকামাকড় এগুলো খায়, কিন্তু সেখানে গিয়ে দেখলাম অক্টোপাস রেখেছে দোকানে। এবার আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে দাদা তোমরা অক্টোপাস রেখেছো, মানে এটাও কি কেউ খায়? বলছে হ্যাঁ দাদা এটা তো খায়, আর যদি আপনি একবার খান তো মানে বারবার খেতে চাইবেন। তো আমি তো জাস্ট ওখানেই নমস্কার করলাম যে আমার পক্ষে সম্ভব না। যাই হোক, কেউ যদি ট্রাই করতে চাও ট্রাই করতে পারো। হ্যাঁ, দামটা বলে দিই, মোটামুটি অক্টোপাসগুলোর দাম ছিল 150 টাকা থেকে, সাইজ এই ধরে নাও 1 ফিটের কাছাকাছি হবে। তো ওরকম 150 টাকা করে পিস ছিল একটা অক্টোপাসের। আর হ্যাঁ, অনেকেই খেতে চায় যে সামুদ্রিক যে কাঁকড়া হয় সেটা, তখন লাল লাল কাঁকড়াগুলো ছিল, মানে প্রথমে ফ্যাট ফ্যাটে দেখতে, কিন্তু যখনই ওটাকে ফ্রাই করবে তারপরে ওটা তো পুরো রেড হয়ে যায়। তো এই কাঁকড়ার দাম ছিল ওখানে, যেগুলো একটু ছোট সাইজের সেগুলোর দাম ছিল 60 টাকা করে, আর যেগুলো তার থেকে একটু বড় মানে বড় বড় একটু সাইজ সেগুলোর দাম ছিল 80 টাকা করে পিস। আর বাদ বাকি যেগুলো মাছ ছিল সেগুলোকে আমি আর জিজ্ঞাসা করিনি। আর প্রথম বলতে আজ থেকেও 2-4 বছর আগে মনে হতো সামুদ্রিক মাছ খাবো, সেগুলো খাওয়ার একটা আলাদা ইন্টারেস্ট থাকবে, কিন্তু ইদানিং আমি মাছ মাংস খাওয়াটা কমিয়ে দিয়েছি, যে কারণে সেখানে গিয়ে আমি কোনো মাছ মাংসই আমি ট্রাই করিনি, ইচ্ছা হয়নি আর কি। এই হচ্ছে ব্যাপারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, তোমরা ট্রাই করতেই পারো। আর তাছাড়া আর কি কি খাবারের জিনিস আছে সেগুলো বলে নিই। যে চা তো ওখানে নর্মালি পাবেই তোমরা, কফি দেখতে পাইনি, হয়তো থাকতে পারে। আর মিষ্টি টাইপের যেগুলো জিনিস না সেগুলো প্রচুর ছিল, যেমন ধরো যে কুমড়োর মিষ্টি, তার সাথে আরও যে সব ধরনের হয় আর কি, গজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সব মিষ্টি, লাড্ডু, নাড়ু, এগুলো সব ওখানে ছিল দোকানের মধ্যে দেখলাম। আর বাচ্চাদের জন্য খেলনার দোকান অবশ্যই আছে, ড্রেসের জন্য ওখানে জামা কাপড়ের দোকান আছে, কিন্তু জামা কাপড়ের খুব একটা ভ্যারাইটি নেই। মানে কলকাতা থেকে যদি কেউ যায় ওইখানে, তো মানে কলকাতাতে এত ড্রেসের ভ্যারাইটি, সেগুলো দেখার পর দীঘাতে ড্রেসের সেরকম কিছু ভ্যারাইটি আমি দেখতে পাইনি, সেটা খুব একটা চোখে লাগেনি। হ্যাঁ, আর একটা জিনিস ওখানে দোলনার দোকান দেখলাম, বিভিন্ন ধরনের দোলনা আছে, তবে বেশিরভাগ বড়দেরকে মাথায় রেখে বানানো হয়েছে, মানে ছোট বাচ্চাদের সেরকম দোলনা আমি দেখতে পেলাম না। আর এমনি যেগুলো হয় যে বিভিন্ন ধরনের শোপিস, সেগুলো ওখানে ছিল। তো এই হচ্ছে মোটামুটি দোকান যেগুলো আমি দেখেছিলাম। তো বন্ধুরা, আজকের বিষয় এতটুকুই ছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? নেক্সট আরো ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।